নমস্কার। আমরা শুনছি বিমল মিত্রের লেখা বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আজ শুনে নেব 10ম পর্বটি। আসুন শুনে নিই আজকের পর্বটি। 1756 সালের 15 জুন ষষ্ঠীপদ স্বপ্নটাই শেষ পর্যন্ত বুঝি সত্যি হলো। নবাব সিরাজ উদ্দৌলা ফৌজি সেপাই বাগবাজারের মুখে হুড়হুড় করে ঢুকে পড়েছিল। নবাবের ফৌজ যে এমন করে সত্যি সত্যি কলকাতায় এসে পড়বে তা হয়তো কেউই ভাবেনি। পেরিন পয়েন্ট থেকে শুরু করে সমস্ত সুলতানুটি গোবিন্দপুরের লোকই তখন আবার পালাতে শুরু করেছে। একদিন যে কলকাতা জঙ্গল ছিল, একদিন বর্গীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গঙ্গা পেরিয়ে যারা ফিরিঙ্গিদের আওতায় এসে নিরাপদ নিশ্চিন্তে বসবাস শুরু করেছিল, বাড়ি ঘর বানিয়ে যে কলকাতাকে শহর বানিয়ে ফেলেছিল, সেই কলকাতা ছেড়েই আবার তারা গঙ্গা পেরিয়ে প্রাণ বাঁচাবার দায়ে বক্স বন্দরের দিকে পাড়ি দিল। ষষ্ঠীপদ আর বসে থাকতে পারল না চুপ করে। খানাখন্দ পেরিয়ে একেবারে সোজা নবাবী ফৌজের তাঁবুর কাছে গিয়ে হাজির। তখন 3 দিন ধরে কেবল কামান দাগা আর গোলাগুলি চলছে। হুজুর একেবারে সশরীরে গিয়ে হাজির সেপাইদের সামনে। মুখটা দূর দূর করে কাঁপছে। কিন্তু টাকা উপায় করতে গেলে এত ভয়ভীতি থাকলে চলে না। হুজুর, আপনারা এখানে কেন মিছিমিছি কামান দাগছেন? এদিক দিয়ে তো আর কিছু সুবিধা হবে না হুজুরদের। শহরে ঢোকবার অন্য রাস্তা আছে। বাদামতলা দিয়ে ঢুকলেন না কেন? ডানকান সাহেবের বস্তির দিকটায় পল্টন ফল্টন কিছু নেই, একেবারে ফাঁকা। তুমি কে? আগে হুজুর, বেভারিজ সাহেবের খাস মুন্সি, ষষ্ঠীপদ। আমরা 72 কায়েত। রাজা মানিক চাঁদের কাছে খবরটা গেল। নবাবের সঙ্গে তখন সলা পরামর্শ চলছিল ভেতরে। মির্জাফর, মীরমদন, মোহনলাল সবাই মিলে আলোচনা চলছে। নবাব ফৌজের সামনের দিকে 4000 সেপাই আর 4টে কামান বিকেল 3টে থেকে রাত পর্যন্ত কেবল গুলিগোলা ছুটছে, কিন্তু কিছুই ফল হয়নি। ফিরিঙ্গিরাও সামনে গোলাগুলি ছুঁড়ছে। এরপর কি করা হবে সেই কথাই হচ্ছিল। এমন সময় ষষ্ঠীপদ গিয়ে হাজির। রাজা মানিকচাঁদ বাইরে এসে লোকটার দিকে চেয়ে দেখলেন ভালো করে। বললেন, তা তুমি তো ফিরিঙ্গি কোম্পানিতে চাকরি করো, ওদের তোড়জোড় কিরকম দেখছো? আগে নসি কিচ্ছু নেই। আমার সাহেব তো ভয়ে একেবারে কাপড় চোপড়ে হয়ে গেছে। আমি লুকিয়ে লুকিয়ে তাই খবরটা আপনাদের দিতে এসেছি হুজুর। আপনি যেন আমার নাম ফাঁস করে দেবেন না, তাহলে হুজুর আমাকে ওরা কেটে দুখানা করে ফেলবে। রাজা মানিকচাঁদ বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে বকশিস পাবে। হুজুর, তাহলে এক কাজ করুন, আমার বড় ভয় করছে। আমাকে একজন সেপাই দিয়ে একটু নিরাপদ জায়গায় পৌঁছে দিন। আপনাদের জয় নির্ঘাত। কথাটা বলল বটে, কিন্তু মনে মনে ভয়ও ছিল। কেউ যদি দেখে ফেলে তাহলেই কর্মফতে। খানিক দূর এসেই বললে, সেপাইজি তুমি এবার যাও, আমি এবার নিজেই ঠিক রাস্তা চিনে নেব। রাস্তা চেনার কথাটা বাজে, ওরকম বলতে হয়। সেপাইটা চলে যেতেই ষষ্ঠীপদ উল্টো পথ ধরলে। কলকাতায় তখন নিশুতি, যে যেখান দিয়ে পারছে গ্রাম ছেড়ে পালাচ্ছে। পালাক, সবাই পালাক, তাতে ষষ্ঠীপদদেরই সুবিধে। সেখান থেকে সোজা একেবারে ফিরিঙ্গিদের কেল্লার গেটে এসে হাজির। স্যার, বেভারিজ সাহেবের সঙ্গে একবার দেখা করতে দেবেন। হু আর ইউ? কে তুমি? কেল্লার গোড়া পাহারাদাররা বড় কড়া পাহারা লাগিয়েছে তখন। ষষ্ঠীপদ বললে, আমি স্যার ষষ্ঠীপদ, ব্রাহ্মণ, গরিব বামুনের ছেলে, বেভারিজ সাহেবের সোরার গদির খাস মুন্সি। বড় বিপদে পড়ে আমার সাহেবকে একটা খবর দিতে এসেছি। কেল্লার ভেতরে তখন ক্যাপ্টেন ড্রেক, কুটস, ম্যানিংহাম, হলওয়েল সবাই সলা পরামর্শ চালাচ্ছে। নবাবের ফৌজি সেপাই কত তাই নিয়ে গবেষণা চলছে। হোমে ডেসপ্যাচ পাঠিয়ে দিয়েছে হলওয়েল সাহেব। হয়তো এই শেষ, হয়তো চিরকালের মতো ক্যালকাটার কুঠি উঠিয়ে দিতে হবে। শেষ পর্যন্ত ম্যাড্রাসে গিয়ে সেটেল করতে হবে। আর ঠিক এমন সময় ষষ্ঠীপদ গিয়ে হাজির।
কি মুন্সি, এত রাত্রে তুমি? আমি ভাবলাম তুমিও পালিয়ে গেছো। সে কি হুজুর, আপনার নুন খাই, আপনার সঙ্গে আমি নিমক হারামি করতে পারি কখনো? আপনাকে তো বলেছি হুজুর, আমি খাঁটি বামুন, আমার পৈতে আছে, রোজ গঙ্গামাটি দিয়ে সে পৈতে পরিষ্কার করি। আমি কি আপনাকে ছেড়ে পালাতে পারি হুজুর কখনো? কিন্তু কি খবর? এখন আমরা খুব ব্যস্ত আছি। ষষ্ঠীপদ বললে, হুজুর, সে কথাই তো বলতে এসেছি। আমি আমার মামার বাড়ি থেকে আসছিলুম, হঠাৎ পেরিন পয়েন্টের কাছে দেখি নবাব ফৌজ টোজ নিয়ে হাজির, লড়াই করতে এসেছে হুজুরদের সঙ্গে। তা সে আর নতুন কি, সে তো সবাই জানে। ওসব বাজে কথা শোনবার সময় নেই আমাদের। হুজুর, বাজে কথা নয়, আমি যে লুকিয়ে লুকিয়ে ওদের সব দেখে এলুম। বেভারিজ সাহেব এতক্ষণে যেন একটু সজাগ হলো। বলে, কি দেখলে? 1000 সোলজার আছে, কিছু জানতে পারলে? ওদের তোড়জোড় কীরকম দেখলে? ষষ্ঠীপদ বললে, আগে নসি নসি। নসি মানে? ওই যা নাকে দেন আপনারা, তামাকের গুঁড়ো, তাই। একেবারে ফাঁকা আওয়াজ। নবাব তো শুনলাম ভয়ে একেবারে কাপড় চোপড়ে হয়ে গেছে। আমি লুকিয়ে লুকিয়ে তাই খবরটা আপনাকে দিতে এলুম হুজুর। দেখবেন যেন কথাটা ফাঁস না হয় হুজুর, নইলে আমাকে ওরা কেটে একেবারে দুখানা করে ফেলবে। আর আমাদের সেই কান্তবাবু, আপনার মুন্সি ছিল, সে নবাবের চরের চাকরি করছে কি না, আমার ওপর তার রাগ আছে। কান্তর নাম শুনেই বেভারিজ সাহেবের মুখ দিয়ে একটা শব্দ বেরোলো, স্কাউন্ডেল। ষষ্ঠীপদ বললে, শুধু স্কাউন্ডেল নয় হুজুর, আবার রাস্কেল। বেভারিজ সাহেব কি যেন ভাবতে লাগলো। ষষ্ঠীপদ বললে, মিছিমিছি ভাববেন না হুজুর, আমি বলছি আপনাদের জয় নির্ঘাত। সাহেব আর দাঁড়ালো না, কথাটা ক্যাপ্টেন ড্রেককে বলতে হবে। তাড়াতাড়ি ভেতরে চলে গেল। ষষ্ঠীপদ সোজা আবার অন্য পথ ধরলে। অন্ধকার রাত, সব লোকজন পালাচ্ছে অন্ধকারে গা ঢাকা দিয়ে। ষষ্ঠীপদ একেবারে গঙ্গার ঘাটে গিয়ে হাজির। ঘাটে সিঁড়ি দিয়ে নিচে নেমে গঙ্গাজল নিয়ে নিজের মাথায় ছেটোতে লাগলো। মা, লড়াইটা বাঁধিয়ে দাও মা, সব এলোমেলো করে দাও। একবার প্রাণ ভরে লুটপাট করে নিই, তখন মা এই কলকাতার 5786 বিঘে আর 19 কাঠা জমির মালিক হতে পারবো। তখন আর কাউকে পরোয়া করব না মা, তখন আর পরের চাকরি করতে হবে না মা। মা, তুমি পতিত উদ্ধারিণী, পতিতকে উদ্ধার করে দাও মা, আমাকে রাজা করো, রাজা করে দাও মা আমাকে। তখন অল্প অল্প ভোর হচ্ছে। হঠাৎ পূব দিক থেকে যেন একটা গুম গুম শব্দ হতে লাগলো। ষষ্ঠীপদ সেই দিকে কান পেতে রইল। তাহলে মা তার ইচ্ছে পূরণ করেছেন। এই বাদামতলার দিক দিয়ে ডানকান সাহেবের বস্তির দিক দিয়ে নবাবী ফৌজ কলকাতায় ঢুকছে। জয় মা কালী। মা, তাহলে পতিতকে উদ্ধার করলে, আমাকে রাজা করলে। চকবাজারের সারাফত আলীর দোকানের ভেতর তখন সবে কান্ত ঘুম থেকে উঠেছে। হঠাৎ বশির মিয়া এসে হাজির। বললে, উঠেছিস? তোকে খবরটা দিতে এলুম। আমি এখন কলকাতা থেকে এলুম। লড়াই ফতে রে, লড়াই ফতে হয়ে গেছে। সেই কথায় কান্ত বিশেষ কান দিলে না। বললে, তোর বাড়িতে তোকে খুঁজতে গিয়েছিলুম। কেন? আমি তো ছিলুম না, কলকাতায় গিয়েছিলুম। সেই জন্যই তো ভাবনায় পড়েছিলুম খুব। কিসের ভাবনা? কান্ত বললে, তোকে একটা কাজ করতে হবে ভাই, যে করে হোক তোকে করতেই হবে। আমাকে একবার রানী বিবির সঙ্গে হারেমের ভেতর দেখা করিয়ে দিতেই হবে। তোর পায়ে পড়ি ভাই, দেখা করিয়ে দিতেই হবে। কাল সারা রাত ভাই ভেবে ভেবে আমার ঘুম হয়নি। বশির মিয়া অবাক হয়ে গেল। বললে, তুই বলছিস কি? তুই কি মাস্তানা হয়ে গেছিস? দেখছি শহর এখন মীর বকশির তাবে। ওদিক থেকে নবাবের ভাইরা এসে কোন দিন মসনদ লুটে নেবার তাল করছে, আর এখন চেহেল সুতুনের কড়া পাহারা বসে গেছে। খবরদার ওই আবদার করিস নি।
তুইও ফাটকে ঝুলবি, আমাকেও ফাটকে ঝোলাবি। ওসব আবদার ছাড় তুই। কান্ত বললে, তুই একটু চেষ্টা করে দেখ না। ওরে বাবা, কেউ যদি জানতে পারে আমার জান নিকলে যাবে। এই বলে বশির মিয়া বাইরে চলতে আরম্ভ করলো। বললে, সে জামানা আর নেই রে, নইলে তোকে ঢুকিয়ে দিতুম। এখন নানি বেগম খুব হুঁশিয়ার হয়ে গেছে। পিরালি খাঁ, নজর মোহাম্মদ, বরকত আলীরা এখন নিজেদের জান নিয়ে পাগল। কিন্তু ভেতরে কোনো রকমে যাওয়ার উপায় নেই। আমি একবার শুধু যাব, রানী বিবির সঙ্গে শুধু একটা কথা বলেই চলে আসবো একবার। কেন? রানী বিবির সঙ্গে তোর কিসের কারবার? কান্ত বললে, শুধু একটা কথা বলেই আসবো রানী বিবিকে। কি কথা? কান্ত বললে, ওই কাটোয়ার সরাইখানায় আমাকে রানী বিবি একটা খবর জানতে বলেছিল, সেটা বলা হয়নি আর। কতওয়ালার কথা বলতে দেয়নি। কি কথা? ওই বলেছিল একটা পাগলের নাম জেনে আসতে। পাগলটা গান গাইছিল সরাইখানার সামনে। বশির বললে, উদ্ধব দাস? উদ্ধব দাসের কথা বলছিস? তুই চিনিস উদ্ধব দাসকে? খুব চিনি। আরে লোকটা বেকাম লোক, আমি ওকে কাম দিতে চেয়েছিলুম। ও তো দুনিয়া টহল দিয়ে বেড়ায়। বলেছিলুম জাসুসি কাম করতে। তামাম বাংলা মুলুকে এখন আমাদের জাসুস দরকার। ঘসেটি বেগম সাহেবাকে তো পাকড়ে রাখা হয়েছে, কিন্তু তবু তো দুশ্মনের কমতি নেই। কান্তর ওইসব কথা শুনতে ভাল লাগছিল না। ছোটবেলা থেকে কান্ত দেখে এসেছে ওসব দুশ্মন সকলেরই আছে। টাকা পয়সা, প্রতিষ্ঠা, প্রতিপত্তি থাকলেই দুশ্মন থাকবে। যত বেশি টাকা থাকবে তত বেশি দুশ্মন থাকবে। বড়চাত্রার নায়েব নাজিম বাবুদের মালখানা পাহারা দিত পাহারাদাররা বন্দুক নিয়ে। কান্ত হঠাৎ কথার মাঝখানে বাধা দিয়ে বলল, তাহলে দেখা করা হবে না রানী বিবির সঙ্গে? না না, ও কথা বলিস নে, এখন অন্য কথা বল। তোকে এবার অন্য একটা কাজ দেব। কি কাজ? একটা চিঠি দেব, সেই মহারাজ কেষ্টচন্দ্রকে গিয়ে দিয়ে আসতে হবে। কাজ চিঠি? ওসব পুছিস নি, তোকে যা কাম দেব তাই করবি। তার দেরি আছে, বখত হলেই বলবো। এই বলে বশির মিয়া চলে গেল। কান্ত অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কি করবে তার কুল কিনারা করতে পারলে না। আবার ফিরে এলো সারাফত আলীর খুশবু তেলের দোকানে। কদিন থেকে এই দোকানের পেছনে থেকে থেকে কান্ত একটা জিনিস বুঝে নিয়েছিল, যে সারাফত আলীর কাছে মুর্শিদাবাদের নানান ধরনের লোক নানান কাজে আসে। সারাফতকে সবাই যেন একটু মান্যগণ্য করে। মিয়া সাহেবের টাকাও আছে বেশ। আসলে টাকা উপায় করবার জন্য কারবার করলেও সারাফত আলীর যেন অন্য আরেকটা দিক আছে। সেটা যে কি তা কান্ত এতদিন মিশেও বুঝতে পারেনি। মাঝে মাঝে বুড়ো কান্তকে ডাকে, জিজ্ঞেস করে কান্তর সংসারে কে কে আছে, কেন মুর্শিদাবাদে চাকরি করতে এসেছে। দিনের বেলা যখন নেশা থাকে না, মিয়া সাহেবের তখন ভালো ভালো উপদেশ দেয়। বলে, এই বড় আজব শহর, এখান থেকে ভাগ তুই কান্তবাবু। নবাব একদিন ডুববেই, মুর্শিদাবাদও একদিন ডুববে, তখন তুইও ডুববি। কান্ত বসে বসে বুড়োর কথাগুলো শুনত। দুপুরবেলা যখন খদ্দের থাকতো না, চকবাজারের রাস্তাটা যখন খাঁ খাঁ করত, তখন বুড়ো নেশা করতো না। ওই শুধু গড়গড়াটা টানত ভুড়ুক ভুড়ুক করে। কান্ত থাকবার জন্য ঘরখানার ভাড়া দিতে চেয়েছিল, কিন্তু বুড়ো নেয়নি। কান্ত জোর করে বুড়োর হাতে কড়ি গুঁজে দিয়েছিল। বুড়ো সেই কড়ি ছুঁড়ে ফেলে দিয়েছিল চকবাজারের রাস্তায়। বলেছিল, তোর কাছ থেকে আমি কেরায়া নেব? কি ভেবেছিস তুই আমি রুপিয়ার কাঙাল? তারপর থেকে আর কেরায়ার কথা ওঠেনি। কান্তও কেরায়া দেয়নি। কিন্তু মনে হতো কি যেন একটা রহস্য লুকিয়ে আছে সারাফত আলীর জীবনের পেছনে। নইলে নিজামতকে অত গালাগালি দেয় কেন দিনরাত? কেন উঠতে বসতে নবাবকে গালমন্দ করে? কান্ত জিজ্ঞেস করত, চাকরি না করলে আমি খাবো কি, বাঁচবো কি করে? সারাফত আলী বলতো, যারা চাকরি করে না তারা খেতে পায় না, তারা বেঁচে নেই। কিন্তু আমার যে কেউ নেই, কিছুই নেই মিয়া সাহেব।
বুড়ো বলতো, আমার কে আছে? আমাকে কে খিলাচ্ছে? খিলানোর মালিক যদি খিলায় তো নবাবের 14 পুরুষের সাধ্যি আছে তোকে মারে? তারপর কান্ত বুঝি আর কৌতূহলটা চেপে রাখতে পারত না, জিজ্ঞেস করত, মিয়া সাহেব, আপনি কেন বুড়ো বয়সে এত খাটছেন, এত কারবার করে পরেশান হচ্ছেন? কার জন্য? আপনার এত টাকা কে খাবে? এই কথার উত্তর দিতে বুড়ো বুঝি একটু থতমত খেয়ে থমকে যেত, উত্তর দিতে গিয়েও থেমে যেত। তারপর গড়গড়ার নলটা নিয়ে ভুরুক ভুরুক করে টানতে শুরু করত। আর কোনো কথার জবাব দিত না, অন্য কথা বলতো। সেদিন দোকানের ভেতর চুপি চুপি কার সঙ্গে বুড়োর কথা হচ্ছিল, কান্ত পেছনের ঘর থেকে সব শুনছিল। মিয়া সাহেব জিজ্ঞেস করলে, কি রে নজর মোহাম্মদ, বিবিজানের দিমাগ কিস तरह है? লোকটা বললে, वैसा ही है, बहुत रो रही है, খুব কাঁদছে মিয়া সাহেব, ইলাজ করছি তবু কিছু আরাম হচ্ছে না। মিয়া সাহেব বললে, আরাম হবে না। নজর মোহাম্মদ বললে, क्यों मियाँ साहेब? शराफत अली साहेब चित्कार करे उठल, माले खुलिया दिमागी का भी अच्छा नहीं होने वाले, आराम भी नहीं होगा, और इलाज भी कोई नहीं बनाना सकेंगे, तुम्हारा हारेम भी जहन्नम में जाने वाला है, जाओ, आरोग नहीं मिलेगा मेरे पास, जाओ निकलो यहाँ से। বুড়ো শরাফত আলী যখন রেগে যায় তখন কাউকেই আর পরোয়া করে না, তখন যাকে তাকে যা তা বলতে শুরু করে। নজর মোহাম্মদও তা জানে, আর জানে বলেই হয়তো কিছুই বলে না, সদা নিয়ে চলে গেল হাসতে হাসতে। কথাটা মনে ছিল কান্তর। সেদিন যখন শরাফত আলীর নেশা কেটে গেছে তখন আবার ডেকে পাঠিয়েছিল কান্তকে। কান্ত কাছে যেতেই বুড়ো জিজ্ঞেস করলে, কাল তানজামে কাকে নিয়ে এলি রে তুই কান্তবাবু? কোন বিবিজানকে? কান্ত চুপ করে আছে দেখে বুড়ো আবার জিজ্ঞেস করলে, বল কাকে নিয়ে এলি? আমি সব জানি, আমার কাছে লুকোস নে, আমি কাউকে বলবো না। কান্ত বললে, হাতিয়ারগড়ের রানী বিবিকে। কথাটা শুনেই বিনা নেশাতেই শরাফত আলীর চোখ দুটো লাল হয়ে উঠল। উল্লুক্কা পাঠা। কান্ত বুঝল মিয়া সাহেব রেগে লাল হয়ে গেছে। কথা না বলে মিয়া সাহেব ঘন ঘন গড়গড়ার নলে খুব টান দিতে লাগলো। তারপর অনেকক্ষণ পরে বলল, কেন নিয়ে এলি? কান্ত বললে, আমি শুধু হুকুম তামিল করেছি মিয়া সাহেব, আমার কোনো দোষ নেই। দোষ নেই? তোরই তো দোষ। কেন তুই হিন্দির বিবিকে মুসলমানের হারেমে আনলি? চেহেল সুতনে জেনানার ইজ্জত থাকবে? তুই তো জাহান্নামে যাবি, তোদের কাফেরদের তো নরক আছে, সেখানেই তুই যাবি বেশক। কান্ত চুপ করে রইল। বুড়ো খানিকক্ষণ গড়গড়া টানতে লাগলো এক মনে। কান্ত একবার হঠাৎ জিজ্ঞেস করলে, আচ্ছা মিয়া সাহেব, ওই যে কাল আপনার কাছে এসেছিল ওই নজর মোহাম্মদ নাম, ও কে? ও কি চেহেল সুতনের লোক? হ্যাঁ, খোঁজা মোহাম্মদ। আচ্ছা, ওকে বললে আমাকে একবার চেহেল সুতনে ঢুকিয়ে দিতে পারে না? হাতিয়ারগড়ে রানী বিবির সঙ্গে মুলাকাত করিয়ে দিতে পারে না? কেন মুলাকাত করবি কেন? কি কাম তোর রানী বিবির সঙ্গে? কান্ত বললে, রানী বিবি পালিয়ে যেতে চেয়েছিল রাস্তায়, তখন আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। কাটোয়ার ডিহিদারের লোক আসতে আর পালানো হয়নি। এইবার দেখা করে ভাবছি কথাটা তুলব। বিবিকে নিয়ে পালিয়ে যাবি চেহেল সুতন থেকে? কান্ত বললে, হ্যাঁ মিয়া সাহেব, আমি বুঝতে পেরেছি আমি পাপ করেছি, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই মিয়া সাহেব। আমার রাত্রিরে ঘুম হচ্ছে না কদিন থেকে। শরাফত আলী এইবার মুখ ফিরিয়ে চেয়ে দেখলে কান্তকে, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে দেখল, যেন মনে হলো কান্তকে পরখ করছে এক দৃষ্টে। তারপর বললে, পারবি তুই কান্তবাবু? তোর কলিজার জোর আছে? কান্ত বললে, পারবো মিয়া সাহেব, রানী বিবি যদি রাজি তো আমার সাহসের অভাব হবে না।
আমি বলছি আমি পারবো। ঠিক পারবি? সারাফত আলীর যেন সন্দেহ হলো। পারবি তো ঠিক? ভয় করবে না তোর? হ্যাঁ, বলছি তো পারবো মিয়া সাহেব, নিশ্চয়ই পারবো। চেহেল সুতুন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে পারবি? ভেঙে চুরে একেবারে গোড়াস্থান বানিয়ে দিতে পারবি? যেন হাজী মোহাম্মদের বংশের হাড়টা পর্যন্ত কবরের ভেতর ভয়ে কেঁপে ওঠে, এমন করে নবাব হারেমের প্রত্যেকটা ইট গুড়িয়ে পিষে ফেলতে পারবি? সত্যি বলছিস? তুই পারবি? বুড়োর গলাটা যেন কেমন করুণ শোনালো বড়। কান্ত বললে, পারবো মিয়া সাহেব, আপনি যদি একটু মদত দেন তো নিশ্চয়ই পারবো। বুড়ো এবার কান্তকে এক হাত দিয়ে একেবারে জড়িয়ে ধরলে। এরকম কখনো করে না সারাফত আলী। বুড়ো চোখ দিয়ে এর আগে কখনো জল পড়তেও দেখেনি কান্ত। এ কি হলো বুড়োর? আমি পারিনি রে কান্তবাবু, আমি কোশিশ করেছিলুম, কিন্তু পারিনি। আমার কলিজা ভেঙে দিয়েছে ওরা, আমাকে নেশা ধরিয়েছে ওরা, আমাকে দিওয়ানা করেছে ওরা। তাই আজ আমি আফিং মিশিয়ে তাম্বুকের ধোঁয়া টানি, আফিং খাই, চরস খাই। ওদের পোড়াতে গিয়ে আমি নিজেই পুড়ে আজ খাক হয়ে গেছি কান্তবাবু। বলতে বলতে সারাফত আলী সাহেব হঠাৎ মাঝপথে থেমে গেল। হয়তো বুঝতে পেরেছে এত কথা বলা কান্তর সামনে উচিত হয়নি। কিন্তু না, সেই লোকটা আবার এসে হাজির, সেই নজর মোহাম্মদ। নজর মোহাম্মদকে দেখে সারাফত আলী সামলে নিয়েছে নিজেকে। নজর মোহাম্মদও একজন অচেনা লোককে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেছে। সারাফত আলী কান্তর দিকে চেয়ে বললে, তুই এখন যা কান্তবাবু, আমার খদ্দের এসেছে। কান্ত চলে যেতেই সারাফত নজর মোহাম্মদকে খাতির করে দোকানের গদিতে বসালো, তাকিয়া এগিয়ে দিল, বলে, ইলাজ হলো নজর মিয়া? নজর মোহাম্মদ সেই কথার উত্তর না দিয়ে বললে, কে ও মিয়া সাহেব? কাফের আদমি মালুম হচ্ছে। সারাফত আলী বললে, তোমার সঙ্গে একটা বাত আছে নজর মিয়া, একটা কাম করতে পারবে আমার, একটা উপকার? বলুন মিয়া সাহেব। তোমাদের চেহেল সুতনে হাতিয়ারগড়ে রানী বিবি এসেছে না? নজর মোহাম্মদ কথাটা শুনে শিউরে উঠল। সর্বনাশ। তারপরে নিজেকে সামলে নিয়ে বললে, হাতিয়ারগড়ে রানী বিবি? কই না তো মিয়া সাহেব, নই বেগম এসেছে, সে তো লস্করপুরের তালুকদারদের লেড়কি মরিয়ম বেগম। আমার কাছে ঝুট বলো না নজর মিয়া, আমার সব মালুম আছে। নজর মোহাম্মদ একটু বিব্রত হয়ে পড়ল। সারাফত আলী আবার বলতে লাগলো, আর যার কাছে যা বলো তুমি, আমার সঙ্গে দিল্লাগি করতে যেও না। হাতিয়ারগড়ে রানী বিবিকে যে আদমি এনেছে সে আমার খুলিতে আছে, আমি সব জানি। নজর মোহাম্মদ আর কোনো কথা বলতে পারলে না। সারাফত আলী বললে, আমার একটা কাম করতে হবে তোমাকে নজর। কি কাম? আমার আদমিকে চেহেল সুতুনের হারেমের অন্দরে নিয়ে যেতে হবে এক দফে, রানী বিবির সঙ্গে মুলাকাত করিয়ে দিতে হবে। নজর মোহাম্মদ ভয় পেয়ে গেল। চারিদিকে চেয়ে গলা নিচু করে বললে, এ আপনি কি বলছেন মিয়া সাহেব? আমি কি হারেমের মালিক? মালিক তো নানি বেগম। সারাফত আলী বললে, ও কথা তুমি দুসরা কাউকে বলো নজর, আমাকে বলতে এসো না। আসলি মালিক কে তা আমি জানি। আসলি মালিক তো পিরালি মিয়া সাহেব। তাহলে এতক্ষণ ঝুটমুট কথা বাড়াচ্ছিলে কেন? আমার এই কাজটা করতেই হবে, পিরালি মালিক হোক আর যেই মালিক হোক, তুমি তো সব। নজরানা কত লাগবে বলো? কিসের নজরানা? সারাফত আলী হেসে উঠল, বললে, ঘুষ, রিশওয়াত। বেগম নজরানাতে তো হারেমের খোঁজারা কিছু করে না, তাই জিজ্ঞেস করছি, কত নেবে তুমি? নজর লজ্জায় পড়ল, বললে, আপনার কাছে কি নেব মিয়া সাহেব,
না, তোমাকে নিতে হবে। তোমার যা মামুলি পাওনা আছে তা আমি আমার নিজের তবিল থেকে দেব। 1 মোহর। নজর বললে, সে আপনার যা খুশি দেবেন। কথাটা শুনে সারাফত আলী চিৎকার করে ডাকলে, কান্তবাবু, এধার আও। এতক্ষণ পেছনের ঘরে দাঁড়িয়ে কান্ত সবই শুনছিল। এবার সামনে এসে দাঁড়াতে সারাফত আলী তাকে দেখিয়ে নজর মোহাম্মদকে বললে, এই আমার আদমি, এ যাবে। নজর মোহাম্মদ ভালো করে দেখে নিলে কান্তকে, তারপর বললে, ঠিক আছে মিয়া সাহেব, আপনি যখন বলছেন তা ঠিক আছে, লেকিন কেউ যেন জানতে না পারে। সারাফত বললে, কেউ জানবে না, কৌয়া চিড়িয়া ভি জানবে না। নজর মোহাম্মদ বললে, তাহলে আমি শামকা বকত আসবো মিয়া সাহেব, বাবুজিকে মেরে সাথ নিয়ে চলব। এই বলে সেলাম করে নজর মোহাম্মদ চলে গেল। নজর মোহাম্মদ চলে যেতেই সারাফত আলী কান্তের দিকে ফিরল, বলে, তাহলে তৈরি থাকবি কান্তবাবু, কিন্তু যা বললুম তা পারবি তো? চেহেল সুতুন ভেঙে গুড়িয়ে পিষে গোড়াস্থান বানাতে পারবি তো? আমি যা পারিনি তুই তা পারবি তো? মনে আছে কান্ত সেদিন বুড়োর এই কথাগুলো শুনে বড় অবাক হয়ে গিয়েছিল। চেহেল সুতুনের উপর বুড়ো সারাফত আলীর কিসের এত রাগ? কেন এত অভিযোগ? কি করেছে বুড়োর চেহেল সুতুন? কি এমন অপরাধ করেছে যার জন্য নিজের গাঁঠের মোহর খরচ করে কান্তকে হারেমের ভেতর যাবার ব্যবস্থা করে দিলে? এদিকে হাতিয়ারগড়ের রাজবাড়িতে জনার্দন আসার পর থেকে জগা খাজাঞ্চি মশাই বলে দিয়েছিল, দেখো বাপু, তুমি নতুন লোক, তোমাকে বলে রাখাই ভালো। ছোট মশাইয়ের মেজাজ বড় কড়া, ভালো করে কাজ চাই কিন্তু, নইলে অন্য লোক দেখব। কিন্তু জনার্দনের কাজকর্ম দেখে সবাই অবাক। বরাবর শোভারামই এই কাজ করে এসেছে। সে গদাই লস্করি চালে আসতো, তারপর গোকুল তেল এনে দেবে, গামছা এনে দেবে। শোভারাম তখন ছোট মশাইকে তেল মাখাতে শুরু করবে। তারপর সোহাগের মেয়ে মরালি, মেয়ের খেদমত করবে নাকি ছোট মশাইয়ের খেদমত করবে? মেয়ের জন্য কাজে মনই ছিল না শোভারামের। তারপর শোভারামের নিজের কোফা জমেছিল, তাতে জন খাটিয়ে বেগুনটা উচ্ছেটা চাষ করত। আর তারপর আছে কান্নাকাটি। জগা খাজাঞ্চি বাবুর কাছে এসে প্রায়ই হাত পাতত, বলতো, খাজাঞ্চি বাবু, 2 টাকা হাওলাত দেন, আর পারি নে। এইরকম হাওলাত নিয়ে নিয়ে যে কত টাকা বাকি পড়েছিল তার আর হিসেব ছিল না। একদিন জগা খাজাঞ্চি বাবু আর পারলে না, সোজা গিয়ে ছোট মশাইকে বললে, শোভারামের কাছে কাছারির 6 টাকা 13 গন্ডা দামড়ি বাকি পাও না, টাকাটা দিয়ে দিয়েও আর পাচ্ছি নে, কি করব তাই হুকুম দেন। ছোট মশাইও যেমন আদর দিয়ে একেবারে মাথায় তুলেছিলেন, বললেন, ওর কি আর দেবার ক্ষমতা আছে খাজাঞ্চি মশাই? ওটা আমার নামে খয়রাত দেখিয়ে দাও খাতায়। কিন্তু এইবার জনার্দন আসতেই জগা খাজাঞ্চি বাবু আগে ভাগেই কথাটা বলে নিয়েছিল, দেখো বাপু, তোমার আবার শোভারামের মতো সোহাগের মেয়েটে নেই তো? জনার্দন হাত জোড়ো করে বলেছিল, না না। আগে কোথাও কাজকর্ম করেছ? আগে না হুজুর। দেশ কোথায়? ছিন্নাথপুর। শুধু ছিন্নাথপুর বললে আমি কি বুঝবো? কোন ছিন্নাথপুর? নদের ছিন্নাথপুর নাকি ঝিনেদের ছিন্নাথপুর? আগে ঝিনেদের ছিন্নাথপুর। জগা খাজাঞ্চি বাবু জনার্দনের নাম ধাম কুলুজি লিখে নিলে খাতায়। যদি তেমন মন দিয়ে কাজ করতে পারো তো তোমাকেও কোফা প্রজা করে নেব। ছোট মশাইকে তেল মালিশ করে চান করিয়ে দিতে হবে রোজ। তারপর ফাই ফরমাসটাও খাটতে হবে। ছোট মশাইয়ের সঙ্গে দরকার পড়লে মহলেও যেতে হবে। তো সবটাতেই রাজি জনার্দন। যে কোনো মাইনে যে কোনো কাজ কিছুতেই না বলেনি জনার্দন। ছোটমশাই তখন নিজের মহলে বেরোই না, শরীরটা খারাপ, নিচেও নামা তার বারণ। কবিরাজ মশাই আসেন, ভেতরে গিয়ে তাকে দেখে আসেন, তারপর ওষুধ দিয়ে চলে যান।
একদিন জনার্দন গোকুলকে জিজ্ঞেস করলে, হ্যাঁ গো, কী ব্যায়াম হয়েছে ছোট মশাইয়ের? গোকুল বললে, বড় ভারী ব্যায়াম গো, বড় ভারী ব্যায়াম। তা কবিরাজ মশাই কি বলছেন, কদিন লাগবে সারতে? তা লাগবে অনেক দিন, এ তো আর তোর আমার মতো গরিবের ব্যায়ামও নয়। জনার্দন যেন খুব খুশি হলো না, জিজ্ঞেস করলে, ব্যায়ামটা হঠাৎ হলো কেন? গোকুল রেগে উঠল, তা মানুষের ব্যায়ামও হবে না? রোগ ব্যায়াম না হলে কবিরাজ বদ্যি হাকিম কি করতে আছে? তারা খাবে কি? তা বটে। কথাটা বোধহয় বুঝলে জনার্দন, কিন্তু বুঝেও সময় পেলেই অকারণ প্রশ্ন করা তার স্বভাব। গোকুল রেগে যায়, বলে, তোর অত কথা জানবার ইচ্ছে কেন বলতো জনার্দন? তোর খেতে পাওয়া নিয়ে কথা, 2 বেলা অতিথিশালায় খাবি আর কাজ করবি, আর কাজ না থাকে তো পায়ের ওপর পা দিয়ে আয়েশ করে বসে থাকবি। তোর সব কথায় থাকার দরকারটা কি? জনার্দন বললে, তা যা বলেছ গোকুল, আমার কিসের আর মাথা ব্যথা, 2 বেলা 2টো খাবো আর কাজ থাকে না থাকে পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে থাকবো, কি বলো? কিন্তু তবু চুপ করে থাকতে পারে না জনার্দন। দরকার না থাকলেও কানুন গো কাছারিতে গিয়ে বসে, এটা ওটা জানতে চায়। জগা খাজাঞ্চির ওপর অগাধ ভক্তি তার, দেখলেই পায়ে হাত দিয়ে প্রণাম করে মাথায় হাত ঠেকায়। জগা খাজাঞ্চি বাবু বলে, লোকটা দেবদি যে ভক্তি টক্তি আছে দেখছি, শোভারামের মতো নয়। জনার্দন বলে, শুধু বসে বসে ভাত গিলছি খাজাঞ্চি মশাই, একটু কাজ কাম দেন, আর ভাল লাগছে না। তা কি কাজ করবি তুই, কি কাজ জানিস? আগে হুজুর সব কাজ জানি, জল তুলতে জানি, বাটনা বাটতে জানি, ঘর ঝাড় দিতে জানি, পা টিপে দিতেও জানি। জানি, সব কাজই জানি খাজাঞ্চি বাবু। ছোট মশাই যতদিন বেরোতে আছেন ততদিন না হয় অন্য কাজ করি, কাজ না করে করে গায়ে গতরে ব্যথা হয়ে গেল আমার। এমন উৎসাহী লোক জগা খাজাঞ্চি বাবু জীবনে দেখেনি আগে, একটু অবাক হয়ে গেল। তারপর বললে, আচ্ছা ঠিক আছে, আমার পা দুটো একটু টিপেতে দেখিনি, দেখি তোর কেমন কেরামতি। তা সেদিন থেকেই সে কাজ করতে লাগলো জনার্দন। যতদিন ছোটমশাই না নিচে নামেন ততদিন জনার্দনকে দিয়েই নিজের পা টিপে নিতে লাগলো জগা খাজাঞ্চি বাবু। তারপর সময় পেলেই অতিথিশালায় গিয়ে ঢোকে, গোকুলের সঙ্গে গল্প জুড়ে দেয়। গোকুলের সঙ্গে বাড়ি পেরিয়ে ভেতর বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। ভেতর বাড়িতে একলা গিয়ে গোকুলের নাম করে এদিক ওদিক উকি মেরে দেখে। কেউ দেখলে জিজ্ঞেস করে, কে গো তুমি? আগে আমি জনার্দন। তা ভেতর বাড়িতে কেন? আগে গোকুলকে ডাকতে যাচ্ছি। তারপর আর কেউ তেমন আপত্তি করে না। শোভারামও এমনি মাঝে মাঝে ভেতরে যেত। 2 একদিন ভেতরে গিয়ে রাস্তাঘাটও চিনে নিলে। বাড়ির ভেতর বিরাট মহল, এক মহল পেরিয়ে আরেক মহলের সামনে গিয়ে এদিক ওদিক উঁকি মারে। তারপর পাছে কারো সন্দেহ হয় তাই ডাকে, গোকুল, ও গোকুল। কে গা? তরঙ্গিনী একদিন দেখতে পেয়েছে, নতুন মুখ দেখে ঘোমটা দিয়ে দিয়েছে মাথায়। আমি জনার্দন মা, গোকুল আছে এদিকে? না বাবা, গোকুল এই মহলে তো থাকে না, ও মহলের ভেতর দরজায় গিয়ে ডাকো। এমনি করে কয়দিনের মধ্যেই জনার্দনের বেশ চেনাশোনা হয়ে গেল সব। অন্ধকারে চোখ বেঁধে ছেড়ে দিলেও বেশ অনায়াসেই বেরিয়ে আসতে পারে। দুপুরবেলা যখন সবাই খাওয়া দাওয়ার পর গা আলগা দিয়েছে, জনার্দন তখনও চুপচাপ থাকে না। রেজা আলীর কাছেও মাইনে নিচ্ছে, ছোট মশাইয়ের কাছেও মাইনে নিচ্ছে। কিছু কাজ না দেখাতে পারলে রেজা আলী আর কতদিন চাকরিতে রাখবে? গোকুলকে জিজ্ঞেস করলে, হ্যাঁ গা, তা তোমাদের শোভারাম পাগল হয়ে গেল কেন গা? গোকুল বলে, মেয়ের শোকে আর কিসে। তা মেয়েটা গেল কোথায়? মেয়ে ছেলের চরিত্রের কথা কে আর বলতে পারে বলো? ভগবানও বলতে পারে না, আমি তো কোন ছাড়। তারপরেই হঠাৎ জনার্দন জিজ্ঞেস করে বসে,
ছোট মশাইয়ের বুঝি দুটো বিয়ে গো গোকুল? গোকুল চাইলে জনার্দনের দিকে। সন্দেহ করলে নাকি? জনার্দন বলে, কিছু মনে করলে না তো ভাই? শুনেছি কি না যে ছোট মশাই দুটো বিয়ে, তাই জিজ্ঞেস করলুম। তারপর নিজেই আবার বলে, তা দুটো বিয়েই হোক আর তিনটে বিয়েই হোক আর 6টা বিয়েই হোক, আমরা চাকুর মুনিসি, আমাদের ওসব খোঁজ নিয়ে দরকার কি বলো না? খেতে পাচ্ছি পেট ভরে, তাই বলে বাপের ভাগ্যি। তারপর রাত যখন গম্ভীর হয়, যখন সব নিশুতি, তখনও জনার্দন জেগে থাকে। জেগে বসে কানটা খাড়া করে রাখে। কোথায় যেন একটা শব্দ হলো না? কে যেন ফিসফিস করে কোথায় কথা বলছে না? কোথায় যেন ঝনঝন শব্দে শেকল খুলে গেল। আস্তে আস্তে অতিথিশালাটা পেরিয়ে ভেতর বাড়ির খিলেনের তলা দিয়ে টিপি টিপি পায়ে এগিয়ে গেল। মনে হলো ওদিকের বারান্দায় যেন একটা কার পায়ের শব্দ হচ্ছে। শব্দটা আরও কাছের দিকে আসছে। ভূতের বাড়ি নাকি? কে রে? একেবারে দুর্গার মুখোমুখি পড়ে গেছে জনার্দন। অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না। দূরে এক কোণে একটা আলো জ্বলছিল। তার আলোটা মুখে এসে পড়তে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। দুর্গা এসেই একেবারে জনার্দনের হাতটা চেপে ধরেছে। কে রে তুই, মুখ পড়া? জনার্দন বলে উঠল, আমি মা, আমি। দুর্গা তবু ছাড়বার পাত্রী নয়। আমি কে? আমি নাম নেই রে মুখ পড়া, একেবারে ভেতরে এসে ঢুকে পড়েছ। ডাকবো মাধব ঢালিকে? অমাধব, মাধব! দুর্গার চিৎকারে সবাই জেগে উঠেছে। ঝি, চাকর সবাই এসে হাজির। গোকুলও এসে হাজির। দুর্গা তখন চিৎকার করে উঠেছে, ডাকতো গোকুল মাধব ঢালিকে, ডাকতো। জনার্দনের মুখখানা দেখে গোকুল অবাক। আরে তুই জনার্দন? তুই এত রাত্রিরে ভেতর বাড়িতে কি করতে? জনার্দন তখন কেঁদে ফেলেছে একেবারে। কাঁদতে কাঁদতে বললে, আমি অন্ধকারে ঠাউর করতে পারিনি মা, আমাকে ছেড়ে দেন। গোকুল বললে, ও দুর্গা, এ যে আমাদের জনার্দন গো। তা জনার্দন হোক আর গোবর্ধন হোক, ভেতর বাড়িতে মেয়ে মহলে কি করতে আসে হারামজাদা? বড় বউ রানীকে ডাকবো? গোকুল বললে, ছেড়ে দাও দুর্গা ওকে, ও নতুন লোক, মাঝরাতে ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিল, আর ফিরে এসে পথ চিনতে পারেনি, ভেতরে ঢুকে পড়েছে, ছেড়ে দাও। দুর্গা জনার্দনের হাতটা ছেড়ে দিয়ে বললে, যা এখান থেকে, আর যদি কখনো ভেতর মহলে ঢুকবি তো তোকে খুন করে ফেলবো হারামজাদা। আমার কাছে ছেনালিপনা করতে এসেছে। গোকুল বুঝিয়ে সুঝিয়ে আবার জনার্দনকে বাইরে নিয়ে গেল। ঝি চাকর আবার যে যার জায়গায় শুতে চলে গেল। দুর্গা আস্তে আস্তে সিঁড়ির তলায় ঘরখানার কাছে গিয়ে দাঁড়ালো। আবার সব নিঝুম হয়ে গেছে। সিঁড়ির তলার ঘরখানার কুলুপ খুলে ভেতরে ঢুকতেই ছোট বৌরানী কথা বলতে যাচ্ছিল। দুর্গা ফিসফিস করে বললে, চুপ করো বৌরানী, চুপ করো। ছোট বৌরানী গলা নামিয়ে জিজ্ঞেস করলে, অত চেঁচাচ্ছিলি কেন রে? কি হয়েছিল? শয়তান ঢুকেছে গো বাড়ির মধ্যে। শয়তান? কি বলছিস তুই? হ্যাঁ গো ছোট বৌরানী, পীরের কাছে মামদোবাজি করতে এসেছে। মর মুখ পোড়া, দুর্গাকে তো এখনো চেনেনি, হারামজাদা মিনসে। ছোট বৌরানী বুঝতে পারছিল না কিছু। বললে, কার কথা বলছিস তুই? কে? দুর্গা বললে, আমি কয়দিন থেকে দেখছি মিনসেকে, শোভারামের বদলা কাজ করতে এসেছে। কেবল ভেতর বাড়ির দিকে উকি ঝুঁকি মারে। আজ রাত্রিরে একেবারে খালি পেয়ে এই মহলের ভেতর ঢুকে পড়েছে। ছোট বৌরানী জিজ্ঞেস করলে, কেন রে, ঢুকে পড়েছে কেন? ও নিঘাত চর, ডিহিদারের চর। আমার চোখে ভোলাবে মিনসে? তেমন বাপের জমিন নই আমি। আমি মিনসের 14 পুরুষের মুন্ডু ঘুরিয়ে দেব না। ছোট বৌরানী হঠাৎ বললে, ও কথা থাক, আর কিছু খবর পেলি তুই? মরালি গিয়ে মুর্শিদাবাদে পৌঁছেছে? দুর্গা বললে,
হ্যাঁ হ্যাঁ, ভালোই ভালোই পৌঁছে গেছে, কেউ টের পায়নি। তাহলে আর কদিন এরকমভাবে থাকবো এখানে? দুর্গা বললে, আর কটা দিন। নবাব তো কলকাতায় ফিরিঙ্গিদের সঙ্গে লড়াই করতে গেছে। যদি ব্যাটা সেখানেই ফিরিঙ্গিদের গোলা লেগে মরে যায় তো বুড়ো শিবের মন্দিরে পুজো দেব বৌরানী, মানত করে রেখেছি। তখন আবার তোমাকে ওপরে নিয়ে গিয়ে ছোটো মশাইয়ের পাশে শুইয়ে দিয়ে আসবো। আর কটা দিন সবুর করো না। ছোটো মশাই আমার কথা বলে না আর? দুর্গা বললে, বলে না আবার? তোমার জন্য দাঁতে একটা কুটো পর্যন্ত কাটছে না এই কয়দিন, নিচে পর্যন্ত নামছেন না। শুনেছেন তো তোমাকে খুন করে ফেলা হয়েছে? সেই কথা শোনার পর থেকে শয্যাশায়ী। তারপর একটু থেমে আবার বললে, এদিকে এই নতুন ঝাঁটে আবার মাথাটা গরম হয়ে গেছে আমার। এই মিনসিকে না সাহায্য করলে আর চলছে না। দাঁড়াও না, এই ব্যাটাকে এইবার উচাটন করবই। তুমি দেখে নিও, ঠিক করব। তেমন বাপের জম্মি দামি নই, না যদি করি তো আমার নাম দুগ্গায় নয়। নবাবের সেপাইরা সেদিন হুড়মুড় করে কেল্লার মধ্যে ঢুকে পড়েছে। একদিন যে জেনারেল ড্রেককে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়ায় পাঠিয়ে নতুন এম্পায়ার গড়বার স্বপ্ন দেখেছিল, সেই জেনারেল তখন গঙ্গার জাহাজ ভাসিয়ে ভাগীরথীর বুক বেয়ে অনেক দূরে চলে গেছে। শুধু ড্রেক নয়, মিস্টার মার্কেট, মিস্টার বেভারিজ মিনুচিন, ক্যাপ্টেন গ্র্যান্ড, সবাই। কেল্লার মধ্যে ফিরিঙ্গিরা যারা পালাতে পারেনি তারা কান্না জুড়ে দিয়েছে হাউমাউ করে। হলওয়েল সাহেব দৌড়ে গিয়ে হাজির হলো উমিচাঁদের কাছে। হলওয়েল থরথর করে কাঁপছে, গলার আওয়াজ বেরোচ্ছে না। এখন কি হবে উমিচাঁদজি? উমিচাঁদ বললে, দাঁড়াও সাহেব, আমি উপায় করছি। এই বলে সেখানে বসে একটা চিঠি লিখলেন নবাবের জেনারেল রাজা মানেক চাঁদের নামে। লিখলে, ফিরিঙ্গিরা আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে প্রস্তুত। আপনি যা শাস্তি দেবেন তাই তারা মাথা পেতে নেবে। এখন যুদ্ধ বন্ধ করুন, নইলে আমরা সবাই সদল বলে ধ্বংস হয়ে যাব। চিঠিটা কেল্লার পাঁচিলের বাইরে ছুঁড়ে ফেলে দেয়া হলো। অনেকক্ষণ ধরে সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে লাগলো। এইবার হয়তো চিঠির উত্তর আসবে, হয়তো এইবার। শেষ পর্যন্ত সেই উত্তর এলো সশরীরে। ভোরবেলা সশরীরে হাজির হলো রাজা মানিকচাঁদ, মির্জাফর, মোহনলাল, আর সকলে শেষে সশরীরে এসে হাজির হলেন নবাব। নবাব মনসুর উল মুলুক শাহ কুলি খান মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা হেবাদ জং আলমগীর। কান্নার রোল পড়ে গেল চারিদিকে। নবাব ফিরিঙ্গি কেল্লার ভেতর ঢুকে অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। এত বড় কেল্লা বানিয়েছে ফিরিঙ্গির বাচ্চারা, এত তাদের ষড়যন্ত্র। বললেন, উমিচাঁদ কোথায়? রাজা রাজবল্লভের ছেলে কৃষ্ণবল্লভ? ভয়ে ভয়ে দুইজনে এসে হাজির হলো সামনে। ফিরিঙ্গিদের কেল্লায় তারা বন্দী হয়েছিল এই কয়দিন। এইবার বোধহয় মুর্শিদাবাদের কেল্লায় তাদের বন্দী করা হবে। আর হলওয়েল, মিস্টার হলওয়েল কোথায়? কান্নায় তখন ভারী হয়ে এসেছে কলকাতার বাতাস। অষ্টাদশ শতাব্দীর এক অস্বস্তিকর বিচারশালায় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের অনুগ্রহের আশায় মাথা নিচু করে নিঃশব্দে ক্ষমা চাইতে লাগল। আমাদের ক্ষমা করুন জাহাপনা, আমরা অপরাধী। এবার থেকে আপনার আশ্রয় থেকে আপনার হুকুম তামিল করে আপনার মসনদের মর্যাদা রাখব, কথা দিলাম। আর ওইদিকে সেই দিন সন্ধ্যাবেলায় সারাফত আলীর খুশবু তেলের দোকানে ঠিক সেই সময়েই এসে হাজির হয়েছে খোজা নজর মোহাম্মদ। নজর মোহাম্মদ তার কথা রেখেছে। মোহরের মর্যাদা সে লঙ্ঘন করতে পারেনি। কান্তও তৈরি ছিল। কান্তকে দেখে নজর মোহাম্মদ বললে, চালিয়ে জানাব, চালিয়ে। রোজ রাত্রে যে শব্দগুলো চেহেল সুতুনের ভেতরে তোলপাড় করে বেড়ায়, যেই ভাবনাগুলো হারেমের হাওয়ায় ভাসতে ভাসতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তার খবর একদিনেই পেয়ে গেছে মরালি। নজর মোহাম্মদ যতই পাহারা দিক, পিরালিখা যতই তদারকি করুক, মরালিকে আর কেউ আটকে রাখতে পারেনি 4টে দেওয়াল আর একটা ছাতের জেলখানায়। মরালি জেনে গেছে যে সে হাতিয়ারগড়ের রানী বিবি এখন আর নয়। সে এখন লস্করপুরের
তালুকদার কাশিম আলীর লেড়কি মরিয়ম বেগম। তাকে সবাই জিজ্ঞেস করেছে, তুমি কেন মরতে এলে ভাই এখানে? মরালি বলেছে, এখানে এলে খুব যে আরাম শুনেছিলুম। ছাই 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 আরাম। নবাবের নিজের মাসি, তার দুর্দশা যদি দেখো। ঘসেটি বেগম? হ্যাঁ, ওর ডাক নাম মেহেরুন্নিসা। আমাদের এখানে পিরালি খাঁ আছে খোঁজা সর্দার, সে বলে মতিঝিলের বেগম। কেন? মতিঝিল তো ঘসেটি বিবি বানিয়েছিল কি না? নবাব মতিঝিল থেকে গ্রেপ্তার করে এনে এখানে নজরবন্দি করে রেখেছে তাকে। আমাদের কারোর সঙ্গে দেখা করতে দেয় না, আমাদের কারোর সঙ্গে মিশতে দেয় না। ঘসেটি বিবি বড় কষ্টে আছে ভাই। মরালি জিজ্ঞেস করে, তুমি বুঝি হিন্দু? তুমি কি করে এখানে এলে? গুলশন বেগম বলে, আমি কি ভাই নিজে সাধ করে এসেছি তোমার মতো? আমাকে প্যাদার টেনে এনেছে ওই যে মেহেদি নেসার সাহেব, চেনো তো? না। সে কি, মেহেদি নেসার সাহেবের নামই শোনোনি? ওই ব্যাটাই তো সব। নবাব শুধু নামেই নবাব, নবাবের ইয়ার বক্সিরাই তো ছাড়খাড় করে দেবে সব। আমার বর ভাই আমাকে নিত না। আমি বরকে সে বিয়ে রাত্রিরে যা একটুখানি দেখেছিলুম, তারপর আর আসেনি আমাদের বাড়িতে। কেবলই বাবার কাছে টাকা চাইতো। আমার বাবা টাকা কোথায় পাবে? টাকা তো চাইলে কেউ দিতে পারে না। বাবা তো পুজুরি বামুন, যজমানরা টাকা দিলে তবে তো বাবা হাতে পাবে। তোমরা বামুন নাকি? অদ্ভুত মেয়ে ওই গুলশন বেগম, বামুনের মেয়ে, কিন্তু চেহারা দেখলে আর চেনাই যায় না। বেশ নাকে বেসর, কানে কনক চূড়, মাথায় মুসলমান মেয়েদের মতো জরির ফিতে বাঁধা বেড়ি, চোখে সুরমা, ঠোঁটে আর আঙুলের নখে মেহেন্দি রং, বুকে কুচুলি, পরনে বুটিদার ঘাগরা। বোঝাই যায় না যে গুলশন বামুনের মেয়ে। তারপর পুকুর ঘাটে একদিন চান করছিলুম ভাই। হঠাৎ কোত্থেকে কে একজন এসে মুখে গামছা পুড়ে দিয়ে একেবারে চ্যাংদোলা করে তুলে এখানে নিয়ে এলো। এসে কলমা পরিয়ে জাত নিয়ে নিলে। তারপর কোথায় রইল বাবা আর কোথায় রইল মা? ছোট ছোট বোনগুলোর জন্য বড় মন কেমন করে ভাই। বলতে বলতে হয়তো গুলশনের বাড়ির কথা মনে পড়ে যায়। চোখ দুটো মুছে নেয় ওড়না দিয়ে, বলে, এই তো জ্যৈষ্ঠী মাস। জ্যৈষ্ঠী মাসে আমরা ভাই বোনেরা মিলে আম কুড়োতে যেতুম। সে যে কত আম ভাই, তোমাকে কি বলবো। এক একটা আম কি মিষ্টি যে কি বলবো। পাথর বাটিতে আম আর কাঁঠালের রস করে সেই খেতাম পান্তা ভাত দিয়ে। এখানে তো কত কালিয়া, কাবাব, কোপ্তা খাচ্ছি, কিন্তু সেই রকম আর পেলাম না। তারপর বলে, এতদিন রয়েছি ভাই এখানে, কিন্তু তবু সেই সব কথা ভুলতে পারিনি। আচ্ছা তুমি বলো না ভাই, ভাই বোন বাপ মার কথা কেউ কখনো ভুলতে পারে? তাই সেদিন যখন শুনলুম যে আরেকজন মেয়ে আসছে এখানে, শুনে ভাবলুম আবার বুঝি কোন মেয়ের কপাল ভাঙল। তখন থেকে তোমার সঙ্গে দেখা করবার চেষ্টা করছি। কার কাছে শুনলে আমি আসছি? গুলশন বললে, এখানে ভাই কেউ কিছু বলে? কেউ কাউকে কিচ্ছু বিশ্বাস করে না। সবাই ভাই সব্বাইকে সন্দেহ করে, নানি বেগম পর্যন্ত। নানি বেগমকে? উমা, নানি বেগমকেই চেনো না? নানি বেগমই যে এখানকার বেগমদের মাথা। নবাবের নানি কি না, তাই তাকে সবাই নানি বেগম সাহেবা বলে ডাকে। নবাবের নানি মানে? নানি বলে এরা দিদিমাকে। আমরা যাকে বলি দিদিমা, তাকেই এরা বলে নানি। প্রথম প্রথম ভাই আমিও এদের কথাবার্তা বুঝতে পারতুম না। যা খেতুম গা বমি বমি করত। এত ঝাল, গরম মশলা, তেল, ঘি দিয়ে রাঁধে যে মুখে কিছুই রুচত না। শেষকালে আস্তে আস্তে সব অভ্যেস হয়ে গেল। তা তুমি খেতে পাচ্ছ? মরালি বললে, না। তা এখন তো পারবেই না, কিন্তু কমে কমে সব সহ্য হয়ে যাবে। মরালি হঠাৎ বললে, আচ্ছা এখানে গান কে গায়?
ও মা, গান তো সব্বাই গায়। গান যে শিখতে হয় আমাদের, তোমাকেও শিখতে হবে। গানের ওস্তাদজি আসে গান শেখাবার জন্যে। কিন্তু আমি তো গান কখনো গাইনি। গান না পারলে বাজনা শেখাবে, সেতার শেখাবে, বীণা শেখাবে। ওস্তাদজি যে সব বাজনা বাজাতে পারে ভাই। তারপর নাচতে পারলে আরও ভালো হয়। নাচ যদি একবার শিখতে পারো ভাই, তো তুমি তখন একেবারে নবাবের পেয়ারের বেগম হয়ে যাবে। তখন আর তোমায় পায় কে? এখানে তো সবাই তাই নবাবের পেয়ারের বেগম হতে চাইছে। গুলশন বেগমের কথা বেশি বলা স্বভাব। যখন বকে যায় তখন আর রাজ থাকে না মুখের। মরালি বললে, আর রোজ কাঁদে কে? রাত্রিরে যে প্রায়ই কান্না শুনতে পাই। ও পেশমন, ওর কথা আর বলো না। কেন? কি হয়েছে ওর? কেন কাঁদে ও? ও ভাই তোমার মতোই মুসলমানের মেয়ে। ওরা পাঠানি মুসলমান। ওর এক বিচ্ছিরি রোগ হয়েছে। রোগের নাম শুনেই মরালি চমকে উঠল। আহা গো, সে বড় বিচ্ছিরি রোগ ভাই। দেখলে তোমারও মায়া হবে। যন্ত্রণা যখন হয় তখন আর চেপে রাখতে পারে না, খুব চেঁচায়। তা কবিরাজকে দেখায় না কেন? কবিরাজকে দেখায় না ভাই, এরা হিকিম দাওয়াই এনে দেয়। কিন্তু আমি বলছি ভাই, ও রোগ ওর সারবে না। ও রোগ একবার হলে আর সারে না। রোগটা কি? গুলশন বলে, এরা বলে সুজাগ, এরা বলে মালে খুলিয়া দিমাগি। ওইসব মুসলমানি রোগের মাথা মুন্ডু কিচ্ছু বুঝি নে ভাই। তুমি যদি তাকে দেখো তাহলে তোমারও কান্না পাবে। আমি বলি আসলে ওরই দোষ ভাই। কেন? দোষ নয়, তোর সকলকে টেক্কা দেবার দরকার কি ছিল? এতগুলো বেগম রয়েছে, তারা আগে না তুই আগে? ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাওয়ার দরকারটা কি ছিল শুনি? আর তাছাড়া ভাই, নবাবের নিজের শাদি করা বউও তো রয়েছে। তার মনে কষ্ট দিলে তোর কি ভালো হয় কখনো? বলো ভাই, তুমি বলো। মরালি এসব কথা অবাক হয়ে শোনে। এক বিচিত্র জগৎ। এই জগতের খবর একদিন সে জানতো একেবারে। এই জগতের মধ্যে এতগুলো মেয়ে এসে জমা হয়েছে। এদের সুখ দুঃখ হাসি কান্না সমস্তই যেন একজন পুরুষকে কেন্দ্র করে। সেই মানুষটির কাছে কে কেমন করে সকলের চেয়ে প্রিয় হবে সেটাই এদের একমাত্র সমস্যা। কে গান শুনিয়ে তাকে মুগ্ধ করবে, কে নেচে তাকে নিজের তাবে আনবে, তারই প্রতিযোগিতা চলে দিনরাত। গুলশনের কাছে সব গল্প শুনে শুনে এই কদিনের মধ্যেই মরালের সব চেহেল সুতনটা যেন দেখা হয়ে গিয়েছিল। সে যেন চোখ বুজে বলে দিতে পারে কোন দিকে নানি বেগম থাকে, কি করে। বলে দিতে পারে লুৎফা বেগমের রাত কাটে কেমন করে, পেশমন বেগম কেন কাঁদে, বব্বু বেগম কেন অত মন দিয়ে গান শেখে, তক্কি বেগম কেন নাচ শেখে মন প্রাণ দিয়ে। একদিন এমনি করেই যদি নবাবের নজরে একবার পড়ে যেতে পারে কেউ, তো তখন তাকে আর কে পাবে? তখন মতিঝিলের মতো তার একটা বাড়ি হবে। তখন তার জন্য শাহজাহানবাদ থেকে হীরের গয়না আসবে, জয়পুর থেকে সাচ্চা মতির মালা আসবে। তখন রূপোর বদলে সোনার গেলাসে সে শরবত খাবে। তখন তার খেদমত করবে 10টা খোঁজা 20টা বাদী। তখন আর তাকে নানি বেগমের ধমক খেতে হবে না। তখন সে পায়ের ওপর পা তুলে দিয়ে হুকুম করবে সবাইকে। এই যে তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে গল্প করতে আসি না, নজর মোহাম্মদ যদি জানতে পারে আমাকে আর আস্ত রাখবে না ভাই। তাই রাত্রিবেলা লুকিয়ে ছুপিয়ে আসি। কেন? আমি কি দোষ করেছি? আমাকে মিশতে দেয় না কেন তোমাদের সঙ্গে? গুলশন বলে, ও প্রথম প্রথম আমাদেরও ওইরকম কারোর সঙ্গে মিশতে দিত না, পোষ মানাবার চেষ্টা করত। তাই এখানে পোষ না মেনে তো উপায় নেই ভাই। পোষ না মেনে করবেই বা কি? আর তো কিছু করবারও নেই আমাদের। সারা জীবন এখানেই কাটাতে হবে। তার থেকে সব কিছু মেনে নেওয়াই ভালো। সারা জীবন কাটাতে হবে? সারা জীবন আর কোথাও বেরোতে পারবো না? গুলশন বলে, না, সেজন্যই তো এখানে এলে সবাই নেশা করে।
তুমিও নেশা করো? হ্যাঁ, নেশা না করলে যে ভাই থাকা যায় না, দম আটকে আসে। আমরা যে বেঁচে আছি এটা যে ভুলতে পারিনি, সেটা ভুলবার জন্যই তো নেশা করি। তুমিও ভাই দেখো, ঠিক নেশা ধরবে। তুমিও একদিন নেশা না করে থাকতে পারবে না আমাদের মতো। কি নেশা করো? গুলশন বললে, নেশা কি আর এক রকমের ভাই? হাজার রকমের নেশা আছে। আফিম, চরস, কত কি। একরকম সাপের বিষ আছে। সাপের বিষ? সেই সাপের বিষ খেলে মরবে না, কিন্তু অসাড় হয়ে পড়ে থাকবে 2 দিন। সেটা খেলে খুব আরাম। আমি একবার খেয়েছিলাম। মরালি জিজ্ঞেস করলে, এইসব নেশার জিনিস কোত্থেকে আসে? এইসব খোঁজারা এনে দেয়। নানি বেগম জানতেও পারে না, জানলে অনাথ সৃষ্টি করবে। পিরালি খাঁ, নজর মোহাম্মদ, বরকত আলী, ওরা লুকিয়ে লুকিয়ে আমাদের সব জোগায়। ওরা কোত্থেকে পায়? সে ভারী মজার ব্যাপার। চেহেল সুতুনের বাইরে চকবাজার বলে নাকি একটা জায়গা আছে। সেখানে সারাফত আলী বলে এক বুড়োর দোকানে ওগুলো কিনতে পাওয়া যায়। আসলে গন্ধ তেলের দোকান, কিন্তু ভেতরে ভেতরে এইসব বিষ বেচে সে। নজর মোহাম্মদ তোমাকে আরক্ষের কথা বলেনি? মরালি বলল, প্রথম দিনই তো বলেছিল আরক চাই কিনা। ওই তো, ওর নামই তো বিষ। ওই বিষ খাইয়ে খাইয়েই তো আমাদের পোষ মানায়। নইলে তো কান্নাকাটি করে প্রথম প্রথম সবাই ভাসিয়ে দেয়। তারপর যখন নেশাটা ধরে, তখন যা বলবে তাই করতে হয়। তাই করতে ভালোও লাগে। প্রথম প্রথম আমারও লজ্জা করতো ভাই। লজ্জা লাগবে না? তুমি বলো। সবে গা ছেড়ে এসেছি, গায়ের কাপড় টানাটানি করলে লজ্জা লাগবে না? চেনা নেই শোনা নেই অচেনা পরপুরুষের সামনে খালি গা হওয়া যায়? মরালি জিজ্ঞেস করলে, কে পরপুরুষ কে? গুলশন উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওই দিকে বোধহয় কার পায়ের শব্দ হলো। শব্দ হতেই গুলশন ফস করে সরে গেছে। যাবার সময় বলে গেল, বোধহয় নজর মোহাম্মদ আসছে। আমি ভাই পালাই, কাল আসবো আবার। অন্ধকারে বাইরে সত্যই পায়ের শব্দ হয়েছিল। মরালি অতটা টের পায়নি, কিন্তু গুলশনের কান সজাগ। সে এমন করে পালিয়ে গেল যে মরালিও যেন হঠাৎ বুঝতেই পারলে না কখন পালালো। আর ঠিক তারপরেই নজর মোহাম্মদ ঘরে ঢুকেছে। কসুর মাপ কিজিয়ে বেগম সাহেবা, এই বলে 3বার কুর্নিশ করলে মাথা নিচু করে। মরালি কোনো উত্তর দিলে না। নজর মোহাম্মদ নিজেই জিজ্ঞেস করলে, বেগম সাহেবার কিছু তকলিফ হয়েছে কিনা, শরবত পান, কিমাম, জর্দা কিছু দরকার কিনা, আরও জরুরত আছে কিনা, বাঁধি কিছু কসুর করেছে কিনা। হাজারো রকমের বাঁধা প্রশ্ন। এই কদিন ধরে মরালি দেখে আসছে এমনি করে কথা বলাই এদের রেওয়াজ। এর উত্তর তারা চায় না, এর উত্তর তারা হয়তো আশাও করে না। এতদিন ধরে এখানে এই একঘেয়ে দিন কাটানোর সময়ে কারোর সঙ্গে মরালি কথাও বলেনি, ঘর ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টাও করেনি। চেষ্টা করলে কোত্থেকে নজর মোহাম্মদের আবির্ভাব হয়েছে, আর অন্য কোথাও যেতে মানা করেছে। ভোরবেলা সূর্য ওঠাটা টের পাওয়া যায় রোদ দেখলে। তারপর কোথাকার কোন মসজিদ থেকে আজানের টানা টানা সুর কানে এসেছে, আর কানে এসেছে নহবতের রাগ রাগিনী। ছোটমশাইয়ের বাড়িতেও আগে নহবত বাজানো হতো, পরে আর হতো না। তারপর একটা বাদী আসে, বেশি কথা বলে না বাদীটা, হয়তো বা বোবা। সোজা নিয়ে যায় গোসলখানায়। সে মরালির গায়ে কীরকম তেল মাখিয়ে দেয়। প্রথম প্রথম লজ্জা করতো মরালির, কিন্তু বাদীটার লজ্জা সরম কিছু নেই। সে তেলটা মাখিয়ে গা, শরীর, পা সর্বাঙ্গ মালিশ করে দেয়। তারপর গরম জল দিয়ে ঘষে ঘষে গা হাত পা পরিষ্কার করে দেয়। তারপর চুলে তেল মাখায়। চুলটা নিয়ে কসরত করতে বেশি সময় লাগে তার। তারপর শরীরটা আগাপাস্তলা মুছিয়ে দিয়ে নতুন কাঁচা পোশাক পরিয়ে দিয়ে ঘরে আনে। চুলটা হাওয়া দিয়ে শুকোয়। তখন আসে নাস্তা, ফল, বাদাম, দুধ, মাখন। ওসব খেতে ভালো লাগে না মরালির। এরা মুড়ি চিড়ে দিলে বোধ হয় বেশি ভালো লাগতো, কিন্তু কে বলে সেসব কথা।
তারপর সেই খাওয়ার পরেই আসে পান, জর্দা, কিমাম, তাম্বুল বিহার, এলাচ, লবঙ্গ, আর তারপর পাশার ছকটা নিয়ে এসে মরালিকে পাশা খেলায় ভুলিয়ে রাখতে চায়। মরালি বলে, না, তুমি যাও এখন, আমি পাশা খেলবো না। এমনি করে দিন কাটতে কাটতে হঠাৎ একদিন ওই গুলশন মেয়েটা এসে আলাপ করে গিয়েছিল লুকিয়ে লুকিয়ে। তারপর থেকে ফাঁক পেলেই চলে আসে, এসে নানা রকম গল্প শোনায়। এই চেহেল সুতনের গল্প, এই নবাব আর নবাব জাদিদের গল্প শুনতে বেশ ভালো লাগতো মরালির। আর হঠাৎ কারোর পায়ের শব্দ শুনলে কোথায় কোন সুড়ঙ্গ পথ দিয়ে সুরুত করে পালিয়ে যেত। নজর মোহাম্মদ চলে যাবার চেষ্টা করছিল, হঠাৎ নহবতখানা থেকে অসময়ে নবৃত বেজে উঠল। মরালি অবাক হয়ে গেল, এই সময়ে তো কোনো দিন নবৃত বাজে না। জিজ্ঞেস করলে, নবৃত বাজছে কেন এই অসময়ে? খবর এসেছে জাহাপনা কলকাতার লড়াই ফতে করে দিয়েছে। কলকাতার নাম বদলে আলীনগর রাখা হয়েছে। কলকাতায় আগ লাগিয়ে দিয়েছে জাহাপনা। ফিরিঙ্গি লোক ভি কলকাতার কেল্লা ছেড়ে ভেগে পালিয়েছে। মরালি জিজ্ঞেস করলে, তাই বুঝি খুব খুশি হয়েছে মুর্শিদাবাদের লোক? জি বেগম সাহেবা, মেহেদি নেশার সাহেব হুকুম ভেজিয়েছে আলীনগর থেকে মুর্শিদাবাদের লোককে খবরটা ওয়াকিবহাল করতে। ও। নজর মোহাম্মদ তবু নড়ল না, খানিক্ষণ দাঁড়িয়ে রইল। মরালি জিজ্ঞেস করলে, জাহাপনা কি এই মুর্শিদাবাদে ফিরে আসছেন? জি বেগম সাহেবা, ওর 3 রোজের ভেতরেই ফিরে আসছেন। এইবার মরালির বুকটা যেন কেমন কেঁপে উঠল। এতদিন বেশ ছিল মরালি, কিন্তু এইবার যদি নবাবের সামনে যেতে হুকুম করে, এবার যদি পরীক্ষা দিতে হয় তাকে। বেগম সাহেবা, একটা কথা ছিল। মরালি মুখ তুলে তাকালো। একটা জোয়ান ছোকরা বেগম সাহেবার সঙ্গে মুলাকাত করতে চায়। কে সে? আমার সঙ্গে দেখা করতে চায়? কেন? বান্দা তো কিছু জানে না বেগম সাহেবা, তার বড় জরুরি কাম আছে বেগম সাহেবার সঙ্গে। আমার সঙ্গে কাজ আছে? আমার সঙ্গে তার কি কাজ থাকতে পারে? কে সে? বান্দা তো জানে না বেগম সাহেবা, জওয়ান নাছর বান্দা। বেগম সাহেবার সঙ্গে তার জান পেছান আছে। বেগম সাহেবাকে হাতিয়ারগড় থেকে সঙ্গে করে নিয়ে এসেছিল এখানে। মরালি নিজেকে সামলে নিলে, মুখে বললে, কে আমাকে সঙ্গে করে নিয়ে এসেছিল আমি জানি। কারোর সঙ্গে আমার চেনা জানা নেই। আমি কারোর সঙ্গে দেখা করব না এখন। তুমি তাকে বলে দিও, এখানে পুরুষ মানুষদের আসা যাওয়ার নিয়ম নেই। জি বেগম সাহেবা, আমি তাহলে তাকে তাই বলে দেব। হ্যাঁ, তাই বলে দিও। নজর মোহাম্মদ তবু দাঁড়িয়ে রইল। ফিরতে গিয়েও তার ফেরা হলো না। তারপর সোজা ফিরে দাঁড়িয়ে বললে, বেগম সাহেবা, আপনি যদি তার সঙ্গে মুলাকাত করতে চান তো কেউ জানতে পারবে না, কৌয়া চিড়িয়া ভি টের পাবে না। আমি খুদ এখানে দাঁড়িয়ে পাহারা দেব, কোনো গুনাহ হবে না। মরালি কি বলবে বুঝতে পারলে না। নজর মোহাম্মদ কি তাকে পরীক্ষা করছে? শেষকালে যদি কোনো বিপদ হয়? গুলশনকে জিজ্ঞেস করলে ভালো হতো, সে কিছু পরামর্শ দিতে পারত। মরালির সমস্ত শরীরটা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। এমন যে হবে তা তো ভাবতে পারেনি সে। সে যদি ধরা পড়ে যায়, যদি কোতল হয়ে যায়, মরালির জন্য কান্তর যদি কোনো ক্ষতি হয়। মনের কথাও যেন নজর মোহাম্মদ বুঝতে পারলে, বলে, কোনো ডর নেই বেগম সাহেবা, বান্দা তো জমিদার রইল। এই বলে চলে যাচ্ছিল। যাবার সময় বললে, বান্দা এক্ষুনি তাকে এত্তেলা দিচ্ছে। এক্ষুনি? এত রাত্রিরে? কিন্তু নজর মোহাম্মদ ততক্ষণে ঘরের বাইরে অন্ধকারে মিলিয়ে গেছে। এক্ষুনি হয়তো কান্তকে ডেকে নিয়ে আসবে। এলে কি বলবে মরালি? কি বলে কথা আরম্ভ করবে? লুকিয়ে লুকিয়ে আবার গুলশন এসে হাজির। কি বলছিল ভাই নজর তোমাকে?
আরও খেতে বলছিল বুঝি? খবরদার খবরদার, আরও খেও না যেন ভাই তুমি। ও এক্কেবারে সর্বনেশে বিষ। একবার ধরেছ কি আর তোমার ছাড়ন ছোড়ন নেই। কিছুতেই খেও না তুমি। যে খেয়েছে সেই পস্তেছে। যদি জোর করে খাওয়াতে আসে তো নানি বেগমকে বলে দেবে, বুঝলে? নানি বেগম ওসব পছন্দ করে না মোটে। মরালি বললে, না, আরক নয়। আরক নয় তো কি? পান। পান খেও না তুমি ওদের হাত থেকে। পানের খিলি নিজে সেজে খাবে, নইলে পানের খিলির ভেতরেও ওইসব বিষ পুড়ে দেয় পোষ মানাবার জন্যে। না, পানও নয়। আমি বুঝতে পারছি না ভালো করলাম না কি মন্দ করলুম। কেন, কি হয়েছে কি? নজর মোহাম্মদ বলছিল কি একজন নাকি দেখা করতে চায় আমার সঙ্গে, তাকে এখানে নিয়ে আসবে। আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলুম, বলেছিলুম না, আনতে হবে না। কিন্তু আমার কথা শুনলে না, তাকে ডেকে আনতে গেল। সর্বনাশ করেছ। লোকটা কে? কি জন্য দেখা করবে? তা তো জানি না। তাহলে এক্ষুনি গিয়ে মানা করে এসো ভাই, তোমাকে বিপদে ফেলবে। ওরা ওই রকম করে প্রথম প্রথম পরখ করে নেয়। ওরা দেখে কীরকম চরিত্রের মেয়ে তুমি। তুমি যদি একবার বলে দাও হ্যাঁ, তখন পেয়ে বসবে, তখন তোমাকে যা তা করবে। তুমি এক্ষুনি গিয়ে মানা করে এসো। মরালি বললে, কিন্তু ও যে চলে গেল। তুমি দৌড়ে যাও না, এখনো সময় আছে। যাও যাও, ওইসব ওদের ছল। ওই করে ওরা পোষ মানায়। একবার ওদের হাতের কবজার মধ্যে পড়ে গেলে তখন তুমি একেবারে মরবে। যাও। মরালি কি করবে বুঝতে পারলে না। তারপর ঘর থেকে বেরোলো। যেদিকে নজর মোহাম্মদ গেছে সেই দিকে লক্ষ্য করেই বেরোলো। তারপর অন্ধকার পেরিয়ে একবার চিৎকার করে ডাকতে চেষ্টা করলো, নজর মোহাম্মদ, নজর মোহাম্মদ। কিন্তু মরালির গলা দিয়ে এতটুকু শব্দ বেরোলো না। তার মনে হলো কে যেন তার গলা টিপে ধরেছে। সেই অন্ধকার চেহেল সুতুনের ভুলভুলাইয়ার মধ্যে দাঁড়িয়ে সে যেন দিশেহারা হয়ে গেল।